সান্ধ্য আড্ডাতে এবার একদম জুনিয়র ব্যাচ ক্লাস ওয়ানকেও ইনভাইট করা হয়েছিল। সেই ক্লাস ওয়ানের বাচ্চাদের নিয়ে স্যার কিছু মজার কথা বললেন। 37 ব্যাচের বাচ্চারা আছে নাকি এখানে? কই একটু হাত তুলুক। 37 ব্যাচ বাচ্চা বাচ্চা মারা না। আচ্ছা, মানে বাচ্চাদের হাত খুব ছোট, তাই উঠছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, 5-6 জন দেখা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, তো 37 বাচ্চারা আমাকে সবসময় খুব ভয় পায়, তাই সিনিয়র স্কুলের ছাত্রছাত্রীরা খুব পছন্দ করে আমাকে। আমি ক্লাসে গেলেই খুব খুশি। আর 37 ভাবে আমি খুব একটা ভয়ঙ্কর লোক। নতুন স্কুলে ভর্তি হয়েছে তো, এবং ওদের আমার সাথে যে মেইন এক্সপিরিয়েন্স ওদের, সেটা হচ্ছে যে আমি হয়তো কোনো একটা ক্লাসের দিকে যাচ্ছি, দেখলাম টয়লেটের সামনে একটা লম্বা লাইন। টয়লেটের সামনে লম্বা লাইন, আর সবই 37। সেখানে একটু বকা দিলাম, তারপর গেলাম আমার ক্লাসে। ফলে ওরা জানে যে এই মানুষটি শুধু আমাদের টয়লেট যাওয়ার সময় সেই সময় ডিস্টার্ব করে। এটা হচ্ছে এর মেইন কাজ। সান্ধ্য আড্ডা ইভেন্টটা কিছুদিন আগেও হয়েছিল, সেপ্টেম্বর মাসে নাকি? হ্যাঁ, সেপ্টেম্বর মাসে হল। তখন একদম জুনিয়র ব্যাচগুলোকে ইনভাইট করা হয়নি, কিন্তু এই সান্ধ্য আড্ডার এডিশনে আমরা ইনভাইট করেছি একদম জুনিয়র ব্যাচগুলোকে, 36, 37। জুনিয়র ব্যাচগুলোকে ইনভাইট করলে প্রথমেই যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে এই 37-এর খুব যে স্মল বেবিজ, এরা এতক্ষণ চুপ করে বসে থাকতে পারবে কিনা, হ্যাঁ, টয়লেট না গিয়ে, এই চিন্তাটা থাকে। এবার এই এডিশনের যে সান্ধ্য আড্ডা, সেটা 2 দিন অলরেডি হলো, কাল এবং পরশু হলো। এবং অসাধারণ ব্যাপার এটা যে 37-এর কেউ এই সময়ে কোনো কথা বলেনি, কোনো টয়লেট যাওয়ার চেষ্টা করেনি, একদম চুপচাপ স্ট্রেট হয়ে বসে সম্পূর্ণ জিনিস শুনেছে। এটা একটা অসাধারণ। ওদের আমরা একটু ক্ল্যাপ দিই। 37। এরপর হলো কিছু গান ও গল্প। পাতিদের পাতিসঙ্গীত না, রবীন্দ্রসঙ্গীতই পাতিরা করবে। ঠিক আছে, এই 30 ব্যাচের ছাত্রছাত্রীদের আমরা পাতি বলি। কোনো কারণে ওরা এই নামটা পেয়েছিল, আবার বলতে যায় না সেটা। কিন্তু প্রথমে ভালোবেসে এই নামটা দেওয়া হয়েছিল, তারপর ওরা সব কিছুতেই খুব ভালো করছিল, মানে সত্যিকারের পাতি ছিল না, কিন্তু দেখা গেল 6-7 মাস বাদে ওরা সত্যিই পাতি হয়ে গেল। হ্যাঁ, সব কাজকর্মই একটু খারাপ, আর নিজেদের মধ্যে সবসময় আড্ডা, গল্প, আর সব দিক থেকে একটু নিচের দিকে নেমে যাচ্ছে দেখা যাচ্ছে। সেটা একদম পিকে গেছিল এই 2025-এর নভেম্বর নাগাদ। তারপর আপনাদের সাথে একটা মিটিংও হলো এইসব ব্যাচের অভিভাবকদের সাথে, কিন্তু তারপর আস্তে আস্তে ওরা আবার উপরের দিকে যাচ্ছে। ছাত্রছাত্রীদের নর্মাল টেন্ডেন্সিটা এরকম, হ্যাঁ, মানে একটু উপর দিকে যায়, তারপর আবার আস্তে আস্তে নিচের দিকে, তারপর আবার আস্তে আস্তে, মানে কন্টিনিউয়াসলি ওরা উপর দিকে যায় না, পছন্দ করে না সেটা করতে। পাতিদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে।
খুবই ভালো হয়েছে। এই সান্ধ্য আড্ডাতে স্যার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কিছু প্রশ্নের উত্তরও দিলেন, সেগুলিও বেশ মজার ছিল। আচ্ছা, ফার্স্ট একটা কিউট কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করছি। এটা জিজ্ঞেস করেছে একজন স্টুডেন্ট, প্রিয়স্মিতা। আচ্ছা ক্রাউডে, হ্যাঁ আমি বলে দিচ্ছি ওর হয়ে কোয়েশ্চেনটা। ও জিজ্ঞেস করেছে আপনি যে ব্লগটা লিখেছিলেন প্রথম স্কুল যাওয়া এটা নিয়ে, সেখানে স্যার লিখেছিলেন যে স্যার বলেছিলেন তার মাকে রান্নাঘরেই স্কুলটা খুলতে, তবেই তিনি স্কুলে যাবেন। তো প্রিয়াস্মিতার প্রশ্ন হচ্ছে যে আপনি তো 3 বছর থেকেই খুব ভালো পড়তে পারতেন, লিখতে পারতেন, তবু আপনি কেন স্কুল যেতে চাইলেন না? আচ্ছা, ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। আমি আসলে একটু ঘরকুনো লোক, এবং ছোটোবেলায় যেরকম স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, তারপর আরও একটু যখন বড় হলাম, বয়স যখন 10 বছর, তখন বাবা মাদের ইচ্ছা ছিল যে আমাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াবে হোস্টেলে। সেই হোস্টেলে যাওয়ারও একদম ইচ্ছা ছিল না। অনেক কষ্টে আমি একটা স্কুলে যেতে পেরেছিলাম, বীরভূম জেলা স্কুল, এবং সেখানে একটু অ্যাডজাস্টেড হয়ে 4 বছর, তারপর ইচ্ছা ছিল না যে এবার বহু দূরে একটা রেসিডেন্সিয়াল স্কুলে যাব। আপত্তি করেছিলাম, কিন্তু ফাইনালি সেটা টিকলো না। এবার একদম যাওয়ার আগের সপ্তাহে, সে এক খুব ডেঞ্জারাস ব্যাপার, কারণ বাড়িতে আমি যখন ছিলাম তখন বাবা মার খুব আদরের ছেলে, এবং কোনো কাজই নিজে করতে পারতাম না। জেলা স্কুল থেকে ফিরতাম, তখন বন্ধুদের সাথে একাই ফিরতাম, কিন্তু ফেরত আসার পরেই বাবা বা মা জুতোটা খুলে দিত, হ্যাঁ, জামা কাপড় চেঞ্জ করিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ঠাকুমা, এইসব সব কিছু। এবার নরেন্দ্রপুরে গিয়ে তো সব কিছু একসাথে মানে একাই করতে হবে। হ্যাঁ, এটা এই কোশ্চেনের উত্তরটা ঠিক হচ্ছে না, কিন্তু অন্য একটা গল্প, ভালো গল্প। নরেন্দ্রপুরে গিয়ে তো সব কিছু নিজে করতে হবে। তার জন্যে ওই লাস্ট 1 সপ্তাহ ধরে শুরু হলো ট্রেনিং। হ্যাঁ, কীভাবে জুতোর ফিতে লাগাতে হবে, খুব কঠিন ব্যাপার জুতোর ফিতে লাগানো। হ্যাঁ, জুতোর ফিতে লাগানো ট্রেনিং চললো। মশারি টাঙানো, সেটাও বেশ কঠিন ব্যাপার, মশারি টাঙানো, বেডশিট এইসব ভাঁজ টাজ করা, এমনকি গেঞ্জি পরা পর্যন্ত। গেঞ্জি পরা কিন্তু কঠিন ব্যাপার, কারণ হাতগুলো ঠিক জায়গাতে ঢোকাতে না পারলে এইসব নানা রকম ট্রেনিং। মশারি টাঙানোর ট্রেনিং তো আছেই, তার সাথে সাথে আছে মশারি ভাঁজ করার ট্রেনিং, সেটা আরও বেশি কঠিন। দিয়ে এইসব চললো, দিয়ে অনেক কষ্টে আমাকে এই রেসিডেন্সিয়াল স্কুলে পাঠানো হলো। তারপর আস্তে আস্তে একটু স্বাবলম্বী হয়ে উঠলাম, কিন্তু এই ঘরকুনোর টেন্ডেন্সিটা এখনও আছে। এখনও এই যে আমার যে এখনকার ফ্যামিলি, আমি, শাইনি ম্যাম, এইসব পাথওয়ান্স যারা আছে সবাই স্কুলে একসাথে থাকি। এদের মাঝে মাঝে ইচ্ছা হয় যে সামার ভ্যাকেশনে হোক বা পুজো ভ্যাকেশনে হোক কোথাও একটু বেরিয়ে আসে, এই ইচ্ছাটা সবসময় আছে। এবার আমার বেড়াতে যেতে একদম ইচ্ছা করে, সবচেয়ে ভাল লাগে একদম ঘরের ভেতরে থাকতে, কিন্তু এদেরকে খুব ভালোবাসি বলে মাঝে মধ্যে যেতে হয়। এরপর আবার কিছু গান ও গল্প হলো। ঠিক আছে, একটা গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি গোপন রোহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো নাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
অসাধারণ ছিল, অসাধারণ, খুব ভালো ছিল, সবাই খুব এনজয় করলো। এবং এটাও দেখে ভালো লাগলো যে অনেক ছাত্রছাত্রীরা চোখ বুজে এনজয় করছিল, সেটাও খুব ভালো ব্যাপার। এরকম গান চোখ বুজে এনজয় করারই মতো, এবং চোখ বুজে গান শোনাটা একটা খুব ভালো ব্যাপার। মানে যে কোনো জিনিসই চোখ খোলা থাকলে আমরা সব কিছু, অন্য সব কিছুও দেখছি। সম্পূর্ণভাবে ফোকাস করতে গেলে চোখ বুজে করা যায়, সেটা আরও বেটার। মানে পড়া ছাড়া, পড়াটা চোখ খুলে করতে হবে, কিন্তু বাকিগুলো চোখ বুঝে আর অনেক বেটার ফোকাস করা যায়। পেরেন্টসরা ভালো চোখ বুঝতে পারেন না আমি দেখেছি, হ্যাঁ, চোখ বোঝার ক্ষমতাটা কম। সেটা আমি এই যোগা ক্লাসটাতে দেখলাম যে বাবা মারা অনেক এসেছিলেন, ভালো করেছেন যোগা, কিন্তু একটা ইনস্ট্রাকশন আমরা প্রথমেই দিই যে চোখ বুঝে করতে হবে। এবার মাঝে মধ্যেই চোখ খুলে ফেলছেন অনেকেই, মারা তো তাও একটু কম, বাবারা অনেক বেশি। ওইটা প্র্যাকটিস করুন প্রথমে, কোনো যোগার আগে জাস্ট চোখ বুঝে বসা। হ্যাঁ, সেটা কেন হয় না ভেবে দেখেছেন যে চোখ বুঝে কেন বসতে পারছেন না? একটা কারণ হতে পারে যে হয়তো মনে হয় যে পৃথিবীতে চারিদিকে শত্রু, খানিকক্ষণ টাইম চোখ বুঝে থাকলেই কী যে হয়ে যাবে বলা যায় না। মানে লিটারালি হয়তো ওটা নয়, কিন্তু ওই ধরনের মানসিকতা একটা নিশ্চয় আছে, তাই জন্যে চোখটা বুঝতে পারছেন না। অনেকেই স্যারকে অনুরোধ করেছিলেন একটা গান করার জন্য। এবার দেখি সেই অনুরোধ স্যার রাখলেন কিনা। একটা কোয়েশ্চেন আই থিঙ্ক অনেকেই করেছেন, সেই কোয়েশ্চেনটা শাইনি ম্যাম দিচ্ছেন না। উনি আমাকে ইনফর্মালি বললেন যে এরকম একটা কোয়েশ্চেন অনেকেই করছে। তা সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার কি কিছু গান করতে পারবেন এই ফাংশনে, এইরকম রিকোয়েস্ট অনেকের ছিল। সেই রিকোয়েস্টে হ্যাঁ বলাটা খুবই কঠিন। তার কারণ হচ্ছে যে আমি মোটামুটি এই ঘরের মধ্যে একা যখন গান টান করি তখন মনে হয় বেশ ভালোই করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আছে না যে যে কোনো কাজ গীতাতে আছে যে কাজ করতে হবে ফলের কথা চিন্তা না করে। হ্যাঁ, ফলের কথা চিন্তা না করে আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজ আমরা সম্পূর্ণ আনন্দের সাথে করতে পারি এবং খুব ভালোও করতে পারি। ফলের কথা চিন্তা করলেই নানা রকম টেনশন চলে আসে, ফলে সেই কাজের আমাদের যে লেভেল সেটা অনেকটা কমে যায়। তা ঘরে যখন বাথরুমে স্নান করতে করতে গান করছি তখন ন্যাচারালি কোনো ফলের কথা ভাবছি না, জাস্ট নিজের মনের আনন্দে তখন যে গানটা হয় সেটা বেশ ভালোই হয়, খারাপ কিছু হয় না। এবার সেই গানই যখন আমি ফোনে রেকর্ড করতে চাই, নিজের ফোনেই ভয়েস রেকর্ডারে হয়তো ভাবলাম যে ঠিক আছে এই গানটাতে বেশ ভালোই করলাম, এবারে রেকর্ড করার চেষ্টা করি, তখনই দেখছি পারফরমেন্সটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। কারণ সেই রেকর্ড করা মানেই একটা ফলের কথা চিন্তা করা, হ্যাঁ, সেটা শুনে মনে হচ্ছে ওটার থেকে একটু কম হলো। এবার সেই গানই যদি আমি একজন দুজনের সামনে করি তাহলে আরও একটু কমে যাবে, আর সেই গান যদি 250 জনের সামনে করি তাহলে আর কিছুই বাকি থাকবে না। এবার একটা গান হোক নাকি? হ্যাঁ, গান হোক। দাদা
খুব ভালো ছিল। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। মানে এটা হচ্ছে আমরা যদি খুব সামান্য আমাদের পরিধিটাকে খুব সংকীর্ণ করে ফেলি, খুব সীমাবদ্ধ করে ফেলি, জীবনটাকে খুব লিমিটেড করে ফেলি, তবে আমাদের মনে অনেক চিন্তা বেড়ে যাবে। কারণ সেইটুকু চলে গেলেই তখন প্রায় সব চলে গেল। হ্যাঁ, কেউ যদি তার জীবনটা একটা ছোট্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, শুধু হাজব্যান্ড ওয়াইফ, একজন ছেলে, এবং তার কিসে ভালো হবে সেই নিয়েই সবসময় চিন্তা, তখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। কারণ এই স্বামী স্ত্রী যেই হোক না কেন বা ছেলে মেয়ে, কেউই একদম সম্পূর্ণ আপনি যেরকম চাইছেন এক্স্যাক্টলি তা হবে না। ফলে কোনো না কোনো বিষয়ে হতাশ হতেই হবে এবং ফাইনালি নানা রকম ডিসঅ্যাপয়েন্টমেন্টস আসবে লাইফে। শুধু পরিবারের ব্যাপার নয়, যদি মনে হয় যে আমার জীবনে এই একটা পার্টিকুলার বাড়ি বা এই চাকরি, এইটা আমার জীবনের মূল ব্যাপার, তখন কোনোভাবে তাতে কোনো গণ্ডগোল হতেই পারে। জীবন পরিবর্তনশীল এবং নানা রকম গণ্ডগোল আসতেই পারে। তখন সেটা নিয়ে খুব চিন্তা, এবং সেটা হারিয়ে গেলে মনে হয় যেন জীবন থেকে একদম সব কিছুই চলে গেল। এই জন্যই আজকাল দেখি আজকাল প্রচুর ডিপ্রেশন, নানা ধরনের দুশ্চিন্তা, ওয়ারি, বিকজ তার কারণ হচ্ছে মানুষ তার জীবনকে খুব সংকীর্ণ করে ফেলছে। জীবনটাকে ছড়িয়ে দিতে পারলে তখন অনেকটা চিন্তা কমে যায়। অতুল প্রসাদেরও একটা গান আছে সিমিলার, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। বিশ্ব ঘরে পেতাম না ঠাই। এটা অনেকের অনেক দিনের ডিমান্ড ছিল। আর আমিও একটু করলাম, তার কারণ হচ্ছে এটা বাচ্চাদের সাথে একটু সমব্যথী হওয়ার জন্য এটা করলাম। অনেক সময় হয় যে ওদের যে এই জুনিয়র ক্লাস, মিডল স্কুল ক্লাসের সিঙ্গিং ইভ্যালুয়েশন একটা হয়, হ্যাঁ, একটা বা দুটো গান দেওয়া হয়, সেই গানটা করতে হবে, সবার সামনে এসে করতে হবে। আর সেটার জন্য কি টেনশন, সবার ভয়ঙ্কর টেনশন হয়। মনে হয় যেন পাটা আর নিজেকে স্ট্যান্ড করতে পারছে না, হার্টবিট বেড়ে যাচ্ছে অনেক, এসব নানা রকম টেনশন হয়। সবার সামনে দাঁড়িয়ে গান করা বা কথা বলা, যে কোনো কিছুই একটু কঠিন। তা বাচ্চাদের সাথে সলিডারিটির জন্যে এটা করলাম একবার। যাই হোক, এই গানের যে মানেটা সেটা হচ্ছে যে যদি একটা ছোট্ট পরিবারের মধ্যে আমি আবদ্ধ হয়ে যেতাম, যদি দুজন আপন হতো, তাহলে এতজনকে আপন করতে পারতাম না। এটাই হচ্ছে এটা মিনিং। এবং এতজনকে আপন করার মধ্যে একটা যে জীবনের সার্থকতা আছে, জীবনের আনন্দ আছে, সেই আনন্দ তখন পাওয়া হতো না।